প্রিয় দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। নির্ধারিত সাবজেক্টে যাওয়ার আগে আমরা জানিয়ে দিতে চাই আজকের প্রধান প্রধান খবরের সংবাদ শিরোনাম। প্রিয় দর্শক, আজকে আমরা বিষয় ঠিক করেছি অস্থিরতার কারণ শ্রমিক অসন্তোষ নাকি অন্য কিছু। আলোচনার জন্য যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, তিনি সাধারণ সম্পাদক গণফোরাম। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জনাব মোহাম্মদ হাতেম, তিনি সভাপতি বিকেএমইএ, এবং আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবার কথা মোশারেফা মিশু, তিনি সভাপতি গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ঐক্য ফোরাম। এখন পর্যন্ত তিনি আসেননি। ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং যার কারণে অনেকেরই আজকে শিডিউল উল্টাপাল্টা হয়েছে। আমরা যেতে চাই আমাদের নির্ধারিত বিষয়ে। আপনারা জানেন যে গার্মেন্টস খাতে এই সরকারের পতনের পর থেকে 5 তারিখের পর থেকে থেমে থেমে নানান রকমের অসন্তোষ চলছিল। আজকে সর্বশেষ খবর হচ্ছে আজকে সেনাবাহিনীর মধ্যস্থতায় 52 ঘন্টা পর গাজীপুরের চন্দ্রায় বিক্ষোভ প্রত্যাহার করে পোশাক শ্রমিকরা। তাদের 18 বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাবি দেওয়া ছিল। সর্বশেষ 18 দফা দাবি, সেটাও বিজিএমইএ মেনে নেয়, যদিও তারপরে বিভিন্ন রকমের কথাবার্তা আসছে। কিন্তু সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে এই আন্দোলন কি আসলেই কোনো অধিকারের আন্দোলন নাকি উস্কানি কোনো। আমরা শুরু করতে চাই জনাব সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে। আপনাকে ওই আজকের যে হেডলাইন সেটি নিয়েই আপনার কাছে শুরু। আপনার কাছে কি মনে হয় কেন এই পরিস্থিতি গার্মেন্টস সেক্টরে তৈরি হয়েছে? না, দেখুন, মনে হচ্ছে গত 15 বছরের পুঞ্জীভূত সমস্যাগুলো এই কয় মাসের মধ্যে সমাধান করতে হবে। সবাই আমরা একটা অস্থির হয়ে গেছি, একেবারে উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্নতম পর্যায় পর্যন্ত। আমি তো মনে করি এগুলো ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সেক্টরে এই সমস্ত কর্মকাণ্ড করছে সরকারকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য। সব জায়গায় এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। আপনি যেটা বলছেন যে আমাদের গার্মেন্টস সেক্টরের যে সমস্যাগুলো, এটা তো 5 তারিখের পর থেকেই তো এখানে যে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য পায়তারা করছে। এবং এখানে কিছু চিহ্নিত গোষ্ঠীর কথা আমরা শুনেছি যারা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। এমনকি গার্মেন্টস মালিকদের মধ্যেও যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং যারা অসাধারণ ব্যবসায়িক সফলতা দেখিয়েছে, তারও তাদের কারখানাগুলো সঠিকভাবে চালাচ্ছে না এবং ম্যানেজমেন্টের দিক থেকেও অনেক সময় শ্রমিকদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। প্রায় বৈঠক হচ্ছে এবং তারাও তাদের গার্মেন্টসগুলো সঠিকভাবে চালাচ্ছে না বলে মনে করেন। নিজের ব্যবসাকে নিজে এইভাবে কেউ ক্ষতি করে, কারণ এখানে একটা রাজনৈতিক ইস্যু আছে আর কি। তো তাদের তো যা ইনকাম করার তো করেছে এবং ব্যাংক লোন ইত্যাদি নিয়ে তো অনেক ধনী হয়ে গেছে সমাজে, সেগুলো আমরা জানি। তো এখন বারবার বৈঠক হচ্ছে এবং অনেক দাবি দাবা মেনে নেওয়া হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে না, থামছে না। এইখানে থামে তো আরেক দিকে শুরু হয়, আরেক দিকে শুরু হয়তো আবার এই ইত্যাদি ইত্যাদি। তো তারপরে এই যে সড়ক অবরোধ করা, তো এখন আমরা তো জানি যে যদি কোনো শ্রমিক অসন্তোষ থাকে সেটা কিভাবে সলভ করা যায় সেটার জন্য তো ব্যবস্থা আছে। তো তারা সেই লাইনে গিয়ে এমনও শুনেছি অনেক সময় তারা এখানে গুজব ছড়ায় এবং টেলিফোনের মাধ্যমে শ্রমিকদেরকে নির্যাতন করা হচ্ছে, কোথাও হত্যা করা হয়েছে, অনেক ধরনের কর্মকাণ্ড আমরা শুনেছি, বা আটকে রাখা হয়েছে। এই ধরনের কাহিনীগুলো শুনছি। কিন্তু এই সরকার আলাপ আলোচনার মধ্য দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় অনেক দাবি দাবা তারা মেনে নিয়েছে। এমনকি বকেয়া যেগুলো ছিল তাদের বেতন ভাতা, সেগুলো পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তারপরেও কেন শ্রমিক অসন্তোষটা আছে, এটা আমাদেরকে অত্যন্ত গভীরে গিয়ে এটা চিন্তা করতে হবে। আমাদের গার্মেন্টসটাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র অতীতেও ছিল, এখন আবার নতুন করে শুরু হয়েছে এবং পায়তারা চলছে। আমরা মনে করি সরকারের উচিত যে এই সমস্ত বিষয় নিয়ে একটা অনুসন্ধান কমিটি করা। সেই কমিটির মাধ্যমে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে, আমি মনে করি এটা রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। এখানে আমাদের যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদেরও তো আমরা দেখেছি তারা আন্তরিকভাবে চেষ্টা করতেছে। অন্য সময় তো শ্রমিক নেতৃবৃন্দই
মূল দাবির আন্দোলনের রাজপথে থাকতো এবং তারা অনেক পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে, কারারুদ্ধ হয়েছে। কিন্তু এবার দেখলাম নেতৃবৃন্দরা হস্তক্ষেপ করেছে যাতে এই ধরনের সমস্যাগুলো আর বাড়তে দেওয়া না হয়। সেইখানে শ্রমিকরা কাদের ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো করছে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে। আমার মনে হয় সরকারকে আমি একটু আপনার কাছে যেতে চাই জনাব মোহাম্মদ হাতেম, এই বিষয়টা নিয়ে আপনি কি একটু বলবেন যে আজকে যেমন আমরা একজন উপদেষ্টার কণ্ঠেও শুনলাম একই কথা, একই টাইপের কথা, সেখানে তিনি বলেছেন যে গুজব ছড়ানো হচ্ছে গার্মেন্টস সেক্টরে এবং অস্থিতিশীল করার এক ধরনের পায়তারার কথা তিনি বলেছেন। তিনি সুনির্দিষ্টভাবে এই কথা বলেছেন যে গার্মেন্টসে অস্থিরতায় একটা গ্রুপ উস্কানি দিচ্ছে। একজন শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকদের ভেতর থেকে প্রথমে কেউ একজন গুলি ছুড়েছিল, শ্রমিকদের ভেতর থেকে কেউ একজন গুলি ছুড়েছিল, এরপর পরিস্থিতি সহিংস হয়ে যায়, গুজব ছড়িয়ে মুখোমুখি অবস্থায় দাঁড় করানো হয়, পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়, যারা গুজব ছড়িয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। আপনিও কি এই ঘটনার সাথে, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন? এবং তিনি যেই বক্তব্য দিচ্ছিলেন যে গার্মেন্টস মালিকদের ভেতরেও একটা গ্রুপ তারা সক্রিয় হয়ে এটি উস্কানি দিচ্ছেন বলে তিনিও মনে করেন, আপনি কিভাবে দেখেন? আমাকে জি 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 হাতেম ভাই আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনাদের এই আলোচনাটা সময় উপযোগী। আমাদের প্রথম বক্তা বেশ কিছু বিষয় কিন্তু অবতারণা করেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইঙ্গিতগুলি আসলে আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। কারণ আপনারা দেখেছেন যে গত 24 তারিখে 18 দফা একটা দাবি কিন্তু সকলে মিলে বসে আলোচনা করে সেটা সবাই মেনে নিয়েছে এবং সমাধানের রাস্তাও করা হয়েছে। তার আগেও কিন্তু আমরা কয়েক দফা কিন্তু বসেছি। আমরা এর আগেও বিজেপিতে একদিন সকল পক্ষকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম। আমরা কন্টিনিউয়াসলি কিন্তু বলছি এবং আপনারা যদি শুনে থাকেন গত কয়েক মাস যাবত আমি কন্টিনিউয়াসলি কিন্তু বলেছি যে শ্রমিকদের যে কোনো দাবি, ন্যায্য দাবি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বদ্ধপরিকর, এবং সেটা অবশ্যই রাজপথে নয়, সেটা শিল্প কলকারখানার ভিতরে নিয়ম অনুযায়ী, যেটা নিয়ম রয়েছে শ্রম আইনেই কিন্তু নিয়ম রয়েছে। শ্রমিকদের যে কোনো দাবি থাকলে সেই দাবি দ্বিপাক্ষিক, এরপরে ত্রিপাক্ষিক, এরপরে না হলে আন্দোলনের দিকে ধর্মঘটের ডাক দিবে। কিন্তু এখন কি হচ্ছে যে আপনার কথা নাই, বার্তা নাই, কাজ বন্ধ করে দিয়ে তারা রাস্তায় নেমে যাচ্ছে। এরকমও হচ্ছে যে হয়তো একটা ফোন কল আসছে বাইরে থেকে, ওই ফোন কল পাওয়ার সাথে সাথে কাজ বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। এবং শুরুতে যদি আপনারা দেখেন, শুরুতে কিন্তু ফ্যাক্টরি থেকে শ্রমিকরা কিন্তু ছিল না আন্দোলনের মধ্যে। সেখানে বেশ কিছু বহিরাগত ব্যক্তির দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের ভিডিও ফুটেজও কিন্তু আমরা আমাদের সংগ্রহে রয়েছে। এবং সেখানে ছাত্রলীগ নেতা, কোন এক ছাত্রলীগ নেতা দাঁড়িয়ে শ্রমিকদেরকে বলছে যে ফ্যাক্টরির ওই মেশিন সহ তোমরা খুলে নিয়ে আসো, এই ধরনের কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা কিন্তু দিচ্ছে। সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা প্রশাসনকে দিয়েছি এবং প্রশাসন ইতিমধ্যে অনেককে কিন্তু গ্রেপ্তারও করেছে। তো এখন বিষয়টা যেটা আমরা খুব না, সেটা ধরেন এক জায়গায় আশুলিয়ার দিকে, কিন্তু অন্যান্য জায়গায় চন্দ্রায়, গাজীপুরের অন্য জায়গায় বা ঢাকার বাইরে যেখান থেকে আসছে এই ধরনের খবর, সেখানে কেন? না, ঢাকার বাইরে কোথাও কিন্তু এই সমস্যা নেই। মূলত সমস্যাটা আশুলিয়া, চন্দ্রা এই জোনটার মধ্যে। শুরুতে গাজীপুরের কিছু অঞ্চলেও কিন্তু ছিল, কিন্তু এখন কিন্তু গাজীপুর শান্ত, নারায়ণগঞ্জ শান্ত, চট্টগ্রাম শান্ত। শুধু আশুলিয়া, ওই চন্দ্রা, কালিয়াকৈরের এই অঞ্চলটার মধ্যেই কিন্তু এই সমস্যাগুলি রয়েছে। এবং এটা যে পরিকল্পিতভাবে করানো হচ্ছে এর মধ্যে অন্তত আমাদের কাছে কোনো সন্দেহ অবকাশ নেই। কারণ আমি তো প্রায় 37 বছর এই সেক্টরে, এরকম বহু আন্দোলন, বহু কিছুই দেখেছি। আর এখন পরিস্থিতি যে এরকম না যে গার্মেন্টস সেক্টরে গত 15 বছরের কোন জীবিত খুব দমে ছিল এটার বহির্প্রকাশ ঘটছে এখন, ব্যাপারটা কিন্তু তা না। আপনারা দেখেছেন গত 15 বছর না, তার আগেও কিন্তু বিভিন্ন সময় শ্রমিকদের অসন্তোষ হয়েছে আশুলিয়া অঞ্চলে, বিশেষ করে ম্যাক্সিমাম সময় এগুলি হয়েছে এবং সেখানে এগুলিকে ওই সময়ও সমাধান করা হয়েছে, কখনো কিন্তু এটি সমাধান ছাড়া রাখা হয়। এবং এখন যদি আপনারা দেখেন
ম্যাক্সিমাম ক্ষেত্রে মালিকরা অসহায়, এবং তারা প্রতিদিন আমাদেরকে যেভাবে আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করছে, আমরা প্রশাসনেরকে বিভিন্নভাবে সহযোগিতা চেয়েও আমরা পাইনি। আজকেও এরকম একটা ফ্যাক্টরি থেকে ওই মালিক অসহায়ত্ব প্রকাশ করে আমাদেরকে ফোন করছিলেন যে তার ফ্যাক্টরিতে যেভাবে ভাঙচুর মারধর করা হচ্ছে, ভিতরে ঢুকে সেখানে কিছু সংখ্যক শ্রমিকও সেখানে যোগ দিয়েছে, এবং ম্যানেজমেন্টের লোকজনকে যেভাবে মারধর করা হয়েছে, এটা যদি কেউ দেখে তাহলে কেউ স্থির থাকতে পারবে না, এমন একটা পরিস্থিতি। তাহলে কেন এই অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে? আমরা যদি দেখি 80-র দশকের শুরুতে বাংলাদেশে যখন এই সেক্টরটা আসে, তখন শ্রীলঙ্কার উদাহরণটা যদি আমরা দেখি, যে শ্রীলঙ্কাতে এরকম একটা গৃহযুদ্ধ, অশান্ত পরিবেশ সেখানেও কিন্তু চলছে। ফলে বাংলাদেশে কিন্তু এটা আসছে, এই গার্মেন্টস সেক্টরটা আমরা কিন্তু তখন থেকে মূলত উত্থান শুরু হয়। এখন কি তাহলে বাংলাদেশ থেকেও এটাকে অন্য কোথাও স্থানান্তরের জন্য এই ষড়যন্ত্র হচ্ছে? এটা আমাদের কাছে কিন্তু তাই প্রতীয়মান হয়। এবং আমরা যদি দেখি অন্য একটি দেশ নানা রকম সুযোগ সুবিধা দিয়ে ইনভেস্টরদের আহ্বান করছে, বায়ারদেরকে আহ্বান করছে, এবং বাংলাদেশে একই সাথে এই ধরনের একটা অসন্তোষ তৈরি করে রাখা হচ্ছে, তাহলে এটা কিসের লক্ষণ, কিসের ইঙ্গিত, এটা বুঝতে কিন্তু কারো বাকি থাকার কথা না। আচ্ছা, আমাদের সাথে আরেকটা কথা আপনি বলেছেন যে কোন ইন্ডাস্ট্রির মালিকও সেখানে দিচ্ছে কিনা। আমার কাছে মনে হয় না কোন ইন্ডাস্ট্রির মালিক এইভাবে অসন্তোষ তৈরি করার জন্য কোনো ইন্ধন দিবে, জানি না। তারপরও সেটা আমি মনে করি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হয়ে যদি এরকম কোনো কিছু থেকে থাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, আমরা আসবো আবার মোশারেফা মিশু, আপনাকে আমরা পেয়েছি। একটু আপনি কি বলবেন, আপনি দুজনের বক্তব্যই আপনি শুনছিলেন, তারা দুজনেই একই সুরে কথা বলেছেন যে এটি অস্থিতিশীল করার এক ধরনের পায়তারা। গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে আমরা যে টিফিন, হাজিরা, বোনাস, নিয়মিত বেতন পরিশোধ এবং কিছু কিছু কারখানায় দেখলাম শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করার বিষয়টিও তারা সামনে আনছেন, কিন্তু আমরা এও দেখেছি প্রত্যক্ষদর্শীদের কাছে, আমাদের নিউজেও ইনফ্যাক্ট এটা আমরা দেখেছি যে যারা গার্মেন্টস এই সেক্টরের সাথে জড়িত না, শিশু কিশোর, ভ্যান চালক, রিক্সা চালকরা, তারা এখানে সহিংসতায় জড়াচ্ছেন, যুক্ত করা হচ্ছে। দুজনই বলছেন যে এক ধরনের উস্কানি এবং এক ধরনের প্রেসক্রিপশন এখানে দেখা যাচ্ছে, এক ধরনের প্রবণতা। আপনারা কি তাই মনে করেন? ধন্যবাদ আপনাকে। গার্মেন্টস সেক্টর নিয়ে ধরুন যে একটা দীর্ঘ বছরের এই সেক্টর, কিন্তু প্রায় 40 বছরই হয়ে গেল এই সেক্টর। এই সময়ের মধ্যে বিভিন্ন তৎপরতার মধ্যে দিয়ে, বিভিন্ন ধরনের ঘটনার মধ্যে দিয়ে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি আজকের পর্যায়ে পর্যন্ত এসেছে। এখন বর্তমান সময়ে বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে অবস্থাটা দেখতে পাচ্ছি, এইটা শুধুমাত্র একটা মাত্র ইস্যু দিয়ে বা একটা মাত্র পয়েন্টে কিন্তু আপনি এটাকে আসলে ফয়সালা করতে পারবেন না। এইখানে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন ধরুন আপনি টিফিনের প্রসঙ্গটা বলেছেন। টিফিন আসলে ভালো মানের টিফিন আসলে হয় না, যার জন্য এটা শ্রমিকদের একটা বড় দাবি ছিল যে টিফিনের মানটা ভালো করা, টিফিনের ক্ষেত্রে টাকার বরাদ্দটা বাড়ানো, এরকম। তারপরে ধরুন যে এখানে টিফিন যারা বরাদ্দ করছেন সেখানেও কিন্তু একটা পলিটিক্যাল একটা মহল দ্বারা এটাকে টিফিনটাকে সাপ্লাই দিচ্ছেন, সেটা নিয়েও কিন্তু একটা ব্যাপার আছে। তারপরে যেমন ধরুন যে জুট যারা এখানে করছেন, যেই মহলের কথা বলছেন, যে টিফিনের কথা বলছেন, এই বিষয়টা তো এই সরকার পরিবর্তনের সাথে বা এটার 5 তারিখের পরে ঘটে নাই তো, এটা দীর্ঘ পরিক্রমায় যে, কিন্তু যে অস্থিতিশীল যে অবস্থা আমরা 5 তারিখের পরে দেখলাম, তারা দুজনেই বলছেন যে এটা একটা ষড়যন্ত্রের অংশ, যে অন্য কোনো সেক্টর এটা হঠাৎ করে একটা গ্রুপের উস্কানিতে তারা মাঠে নামছেন। আপনিও কি তার সাথে একমত কিনা, নাকি এটা শ্রমিকদেরই আন্দোলন আপনি মনে করেন? হ্যাঁ, আমি ওইটি আসলে বলতে চাচ্ছি যে এখানে ধরুন যে শুধুমাত্র একটা বিষয় বলে আপনি যদি পুরোটাই বলেন যে ষড়যন্ত্র, তাহলে কিন্তু এটি এক পেশে একটা ব্যাপার হয়ে যাবে, এবং প্রকৃত অবস্থা যেটা বা বাস্তবতা যেটা, তার থেকে দূরে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এরকম একটা ব্যাপার হবে। তার মানে চক্রান্তের একটা ব্যাপার বা উস্কে দেওয়ার একটা ব্যাপার যে নেই, এইটা সংগঠক হিসেবে আমি এটা বলবো না। এরকম কিছু ব্যাপার আছে। আগের সরকারের সময়কার কিছু ব্যক্তি, কিছু প্রতিষ্ঠান,
তারাও এখানে হস্তক্ষেপ করতে চেয়েছে। যেমন ধরুন যে ওই যে জুট ব্যবসার ক্ষেত্রে, তারপর ধরুন যে টিফিন সাপ্লাই দিচ্ছে, এগুলোর ক্ষেত্রে দখল পাল্টা দখলের একটা ব্যাপার ট্যাপার এগুলো ছিল। বাইরে থেকে আবার কিছু কিছু ফ্যাক্টরি কিন্তু আবার দেখবেন যে মালিকদের অনুপস্থিতির কারণেও কিন্তু সেখানে তৈরি হয়েছে। যেমন আপনি রোজ গার্মেন্টের কথা বলুন, আপনি অ্যানফ্রাই গার্মেন্টসের কথা বলুন, যে সমস্ত রাজনৈতিক পরিবর্তনের কারণে ওই মালিকদের রাজনৈতিক পরিচয়ের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে ওই ফ্যাক্টরিগুলি বন্ধ আছে, বা ওই ফ্যাক্টরিতে কিছুদিন আন্দোলন হয়েছে, শ্রমিকরা দাবি করেছে ফ্যাক্টরি খুলে দেওয়ার জন্য, এরকম একটা ব্যাপার হয়েছে। তো যার জন্য আমরা যদি সামগ্রিকভাবে এই বিষয়গুলিকে বিবেচনা না করি তাহলে কিন্তু হবে না। এবং এর সাথে শ্রমিকদের দাবির বিষয়টা কিন্তু আমার মনে হয় যে পরিষ্কার করা উচিত। আপনি হয়তো বলবেন যে 18 দফা ত্রিপক্ষীয় বৈঠকে, মন্ত্রণালয়ে যে ত্রিপক্ষীয় বৈঠক যেটা হয়েছে, সেখানে 18 দফা একটা দাবিনামা তুলে ধরা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, এবং যেটি মেনেও নিয়েছেন। হ্যাঁ, এটা মেনে নিয়েছেন বলছেন, মালিক পক্ষ মেনে নিয়েছেন, সরকার বলছেন, সরকারের প্রতিনিধি নিজে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সাহেব, তো এটা সরকার মালিক মেনে নিয়েছেন। কিন্তু আপনি ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, যে আসলে আপনি যদি শ্রমিকদেরকে জিজ্ঞেস করেন যে 18 দফা দাবি আসলে কি, শ্রমিকরা কিন্তু সবাই কিন্তু বলতে পারবেন না। এমনকি অধিকাংশ মালিকরাও কিন্তু আসলে জানেন না যে 18 দফা দাবি। তাহলে তারা যদি বলতে না পারেন, এটা আসলে কিসের ইন্ডিকেশন? রাইট, এটার ইন্ডিকেশন হচ্ছে এই যে আসলে 18 দফা দাবি যেটা মেনে নেওয়া হয়েছে সেটা ওয়েল সার্কুলেটেড না। শ্রমিকদের মধ্যেও কিন্তু এটা নিয়ে যাওয়া হয়নি। এটা মালিকদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে, বিকেএবির পক্ষ থেকে যে সমস্ত এন্টারপ্রেনারদের কাছে বা শিল্প মালিকদের কাছে এটা নিয়ে যাবেন, সেটাও কিন্তু হয়নি। গত দুদিন আগে আমরা যে সচিব সাহেবের নেতৃত্বে আমরা যে বৈঠকটা হলো, সেখানে কিন্তু আমরা বলেছি যে আসলে মালিকদের কাছেও বিজেএমই বিকেএমির অন্তর্ভুক্ত সমস্ত মালিকদের কাছেও যেন 18 দফাটা কি এবং এই দাবি যে তাদেরকে কারখানাগুলিতে বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়টা ওনাদের জানা দরকার এবং শ্রমিকদেরও জানা দরকার। যার জন্য একটা লিফলেট করে, লিফলেটের মধ্যে যদি আমরা 18টা দাবির কথা উল্লেখ করি এবং সেটা যদি ব্যাপকভাবে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, আমরা যদি ফ্যাক্টরি লেভেলে সমস্ত জায়গায় যদি আমরা এটাকে সার্কুলেট করি, তাহলে এটা হচ্ছে শ্রমিক পক্ষও জানবেন, মালিক পক্ষও জানবেন, শ্রমিকরাও জানবেন। ওনারা একদম প্র্যাকটিক্যালি দেখবেন যে ওনাদের জন্য কী কী দাবি মেনে নেওয়া হয়েছে টিফিনের ক্ষেত্রে। তারপরে আপনি ধরুন যে তাদের অন্যান্য দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে যে সমস্ত কথা বলা হয়েছে, এমনকি মজুরির ক্ষেত্রেও 18 দফায় কিন্তু বলা হয়েছে যে মজুরির ব্যাপারটা চিন্তা করা হবে, বোর্ড গঠন করা বা কমিশন করা, এটা করে তারপরে এটাকে পুনর্মূল্যায়ন করা হবে, মানে মজুরিটা আর বৃদ্ধি করা হবে, এটা জানবেন। আবার ঠিক তেমনি মালিকও কিন্তু জানবেন যে আসলে তাদের মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের কাছে কি কি কমিটমেন্ট করা হয়েছে, সেটা ওনার ফ্যাক্টরিতে উনি এতদিন হয়তো মানেন নাই, কিন্তু এখন যে মানতে হবে এটা উনি বুঝতে পারবেন। আমরা শুনবো এই যে গত কয়েকদিন আগে যে মানুষটা মারা গেলেন, সেইখানেও শোনা গেছে যে কাউসার আহমেদ নামে একজন যে শ্রমিক মারা গেলেন, সেইখানেও গুজবের প্রেক্ষিতে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সেই সম্পর্কে আপনার মতামত শুনবো এবং আরও বেশ কিছু বিষয় আছে দর্শক, সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই একটা ছোট্ট বিরতির পর। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক আপনারা দেখছেন চ্যানেল 24-এর পর্দায়। আমরা আজকে আলোচনা করছিলাম অস্থিরতার কারণ শ্রমিক অসন্তোষ নাকি অন্য কিছু মানে পরিষ্কারভাবেই বলতে চাই অন্য কিছু মানে কোনো উস্কানি কিনা। তিনজন বক্তাই আমরা তাদের মতামত শুনছিলাম। কেউ মনে করছেন যে এটা উস্কানি, ইন্ধন, আবার একজন বলছেন যে না, সব যে উস্কানি তাও না, কিছু বাস্তবতা তো আছেই। আমরা একটু এই বিষয়টা নিয়ে আসতে চাই আপনার কাছে। জনাব মোহাম্মদ হাতেম, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে এইখানে ঝুট ব্যবসা কেন্দ্রিক এক ধরনের বিরোধের কথাও আমরা শুনি, যেটার সাথে সরাসরি সবসময় পলিটিক্যাল লোকজন জড়িত থাকে, যারা পাওয়ারফুল থাকে, এলাকা কেন্দ্রিক এই ধরনের বিষয়টা, এটা সব জায়গায় এবং বহুল প্রচলিত একটি ব্যাপার। সেই জায়গা কেন্দ্রিকও এক ধরনের সংশ্লিষ্টতা এটা আছে কিনা, আপনি এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চেয়েছিলেন। হারেম ভাই। জি দেখেন, দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে প্রথম যখন শুরুটা হয়, যেদিন প্রথম শুরুটা হলো, তখন কি হলো, বহিরাগত কিছু লোক এবং বেকার যুব সংঘ নামে কিছু ব্যক্তি রাস্তায় নেমে সেখানে আন্দোলনটা শুরু করে প্রথম, এবং বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে ভাঙচুর করে, ঢিলাঢিলি করে,
ঢিলেঢিলি করে সেই ফ্যাক্টরির শ্রমিকদেরকে নামিয়ে আনার ব্যবস্থা করে। এবং যখন ঢিলেঢিলি হয় একটা ফ্যাক্টরিতে, ভাঙচুর হয়, তখন স্বাভাবিকভাবেই ওই ফ্যাক্টরি কর্তৃপক্ষ তখন ফ্যাক্টরির শ্রমিকদেরকে মানে ছেড়ে দিতে বাধ্য হয় একটা পর্যায়ে। তো তখন সেখান থেকে আবার কিছু শ্রমিক গিয়ে তাদের সাথে যোগ দেয়। কেন যোগ দিছে সেটা কিন্তু তারা জানে না, কিন্তু গিয়ে যোগ দিছে। এবং এরকমও ঘটেছে যে কাজ বন্ধ করে রাস্তায় নেমে গেছে, কেন নামছে, দাবি কি সেটা জানে না। এবং 2 দিন 3 দিন পরে গিয়া ওই 20 দফা 25 দফা 15 দফা দাবি একটা আসা হাজির হয়েছে তখন। এবং দেখা গেছে যে 20 দফা 25 দফা যে দাবিগুলি আসে তার মধ্যে ম্যাক্সিমাম গুলি কিন্তু ইমপ্লিমেন্টেড অলরেডি ওই ফ্যাক্টরিতে বা ওই সেক্টর ওই জায়গায় ইমপ্লিমেন্ট করা আছে, কিন্তু তারপরেও লেখার সময় সেটা লিখতে হয়। এবং আপনি যদি দেখেন দাবিগুলি প্রত্যেক জায়গায় দাবিগুলি প্রায় একরকম, তার মানে একই জায়গা থেকে এগুলি ড্রাফট করা। এবং পরবর্তীতে যখন এগুলি মনে করেন আলোচনা হলো, সমাধান হলো, আবারও কিছু দাবি নিয়ে আবার আসলো, সমাধান কিন্তু একবার করা হলো, আবার আসছে। এবং গত মাসে এরকম হয়েছে যে দাবি আসছে, মালিক কর্তৃপক্ষ বসে সমাধান করেছে, করার পর বেতনটা 7-8 তারিখে যখন বেতনটা হলো, ওই বেতন পর্যন্ত চুপচাপ ছিল, যেদিন বেতনটা পাইলো ওই দিন থেকে আবার শুরু হচ্ছে। এবং এরকম হয়েছে সেখানে যে এই ফ্যাক্টরির 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বের করে দিতে হবে, নাহলে তারা কাজ করবে না। আবার এরকমও দাবি আসছে, আপনারা তো নিশ্চয় মনে আছে সেখানে যে নারী পুরুষ শ্রমিকের সাম্যতা বজায় রাখতে হবে, এগুলি নিয়েও কথাবার্তা, অনেক রকমের অযৌক্তিক কথাবার্তাও আসছে। তারপরে আমাদের বক্তব্য আমরা পরিষ্কারই বলেছিলাম যে আমরা শ্রমিকদের যে কোনো ন্যায্য দাবি পূরণে আমরা অবশ্যই বদ্ধপরিকর, এবং সেখানে শ্রমিক নেতৃবৃন্দ, মালিক, সরকার 3 পক্ষ বসে আমরা কিন্তু সেগুলি সমাধান করার জন্য প্রস্তুত ছিলাম। এবং আমরা শ্রমিক নেতৃবৃন্দ আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দায়িত্বশীল ভূমিকা পালন অতীতেও করেছেন, বর্তমানেও করছেন, এবং তাদেরকে নিয়ে আমরা সেগুলি সমাধানের জন্য সর্বদাই সচেষ্ট ছিলাম। কিন্তু তারপরেও কেন এটা থামছে না এই কারণে আপনি যদি দেখেন যে আজকে এখানে এটা থামে তো আরেক জায়গা দিয়ে শুরু হচ্ছে, আরেক জায়গায় থামে তো আরেক জায়গা শুরু হচ্ছে, আজকে এটা মানা হয় তো কালকে ওই দাবি নিয়ে আসা হচ্ছে। তার মানে দাবির কোনো শেষ নেই। এবং এটা যে পরিকল্পিতভাবে এই সেক্টরটাকে ধ্বংস করার জন্য করা হচ্ছে, এইটা কারণটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান, আপনি যদি রপ্তানি খাতে প্রধান সবচেয়ে বড় আর্নিং সেক্টর 84% আসে একটা সেক্টর থেকে, তাহলে এই সেক্টরটাকেই ধরতে হবে, এই সেক্টরটাকেই ক্ষতিগ্রস্ত করতে হবে। নাহলে আরো তো মানে সরকারের গেজেটেড আরো 43টা সেক্টর আছে, 44টা মোট সেক্টর গেজেটভুক্ত, তার মধ্যে 43টা সেক্টরে তো কোনো সমস্যা নাই। এখানে কেন? এখানে এই কারণেই যে এই সেক্টরটাকে যদি অশান্ত করা যায় তাহলে বাংলাদেশের বড় একটা রপ্তানি আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং আলটিমেটলি আমাদের যে বায়ারগুলি, এই বায়াররা এইখানে যখন দেখবে একটা অস্থিরতা, একটা সমস্যা কন্টিনিউয়াস চলছে, তখন তারা অন্য দেশে অন্যদিকে অর্ডারগুলি শিপ করবে, অন্য দেশে চলে যাবে। এইটাই হচ্ছে তাদের টার্গেট। তো আমরা জি আমি একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে আসতে চাই। মানে এইটা সূত্র ধরে কি আপনি বলবেন যে বাংলাদেশের কম্পিটিটর যারা আছে মার্কেটে, এখানে তারাও কিছু ইয়ে করতে চায় কিনা, তাদেরও কোনো সম্পর্ক এখানে থাকতে পারে কিনা? কারণ এই উদ্ভট যেই কিছু কিছু দাবি, তার মধ্যে একটি হচ্ছে যে গার্মেন্ট সেক্টরে এত নারীরা কেন কাজ করবে, এইটা নিয়েও শুনেছি যে এটা এখানে নাকি পুরুষ অর্ধেক থাকতে হবে। এগুলো তো অন্যায্য দাবি কতগুলো তো আছে। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে এখানে লক্ষ লক্ষ শ্রমিক ভাই বোনেরা কাজ করে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের যে সহায়তা, তাদের শ্রম ঘাম, দেখেন গার্মেন্টস মালিকরা কিন্তু নানানভাবে সুযোগ সুবিধা নিচ্ছে। একটা হচ্ছে তাদের কলকারখানার মধ্য দিয়ে তাদের প্রোডাকশান বাইরে যাচ্ছে, সেটা ঠিকই আছে। তারা সরকার থেকেও ব্যাংক লোন পাচ্ছে যথেষ্ট পরিমাণ। এমনকি কোভিডের সময়ও দেখেন কয়টা সেক্টরে সরকার এরকম একেবারে দেদার হস্তে দান করার মতো টাকা দিয়ে তাদেরকে জিয়ে রাখছে। এবং প্রায় শুনি যে কোনো একটা ঘটনা ঘটলেই তারা সরকারের এই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। তো সেই জায়গায় শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তারা কি করেছে? আমার তো দেখতে হবে যে তাদের স্বাস্থ্যসেবাটা কীরকম হচ্ছে, তাদের পরিবেশটা কীভাবে হচ্ছে,
গার্মেন্টসে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে নিরাপত্তাজনিত ব্যবস্থাগুলো আন্তর্জাতিক মানের হচ্ছে কিনা। তারপরে দেখেন তাদের বাসস্থান, সেই বাসস্থানগুলো এত মানে অস্বাস্থ্যকর, হ্যাঁ, তো তাদের সেইভাবে তো তাদের সুযোগ সুবিধাগুলো দিতে হবে, কারণ যাদের মাধ্যমে আমার রাষ্ট্রটা একটা আর্থিক অর্জনের দিকে যাচ্ছে এবং আমাদের মালিকরা লাভবান হচ্ছে, মালিকদের পরিবার পরিজন, হ্যাঁ, তারা অধিকাংশই নাকি বাইরে যায়, বাইরে থাকে, লেখাপড়া করে, সেই তুলনায় আমাদের শ্রমিকরা তো অনেক পিছিয়ে আছে। সুতরাং সেই জায়গাটা কিন্তু আমার এখানে শ্রমিক নেত্রী আছেন, ওনারা তো এগুলো নিয়ে না, কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় যে এই মুহূর্তে কেন না, এগুলো ঝুলে আছে আর কি, এগুলো তো ঝুলে আছে। এমন এক সময় ছিল তাদেরকে বৃষ্টির দিনে ছাতাও দেওয়া হইতো না, এই ছাতা দেওয়ারটাও কিন্তু আন্দোলন করে আদায় করা হয়েছে, যাতে বৃষ্টিতে না ভিজে ইত্যাদি ইত্যাদি। তারপরে তাদের বাচ্চা কাচ্চা রাখার ব্যাপারে ব্রেস্ট ফিডিং, এইসব বিষয়টি আছেন, তাই না? এগুলো কতগুলো জেনুইন বিষয় আছে, এগুলো একটা পুঞ্জীভূত হয়ে আছে, এগুলো করা যাবে। আর আপনি যেটা বলছেন সেটার সাথে আমিও একটু যোগ করতে চাই যে আমাদের এই মার্কেটটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এটা ভারতে যাবে অথবা ভিয়েতনামে যাবে। যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা তো আমাদের পাট শিল্পটা অনেকটা নষ্টই করে দিয়েছে। পাট শিল্পে আমরা কখনো আর দাঁড়াইতে পারবো কিনা জানি না, সরকার যদিও অনেক কথা বলেন, শেষ পর্যন্ত কিছুই হয় না। তো সেই জায়গায় আমাদের গার্মেন্টস এটাও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বায়াররা ইতিমধ্যে নাকি বায়াররা অনেক ছুটে গেছে এবং তারা এখানে আসতো কারণ এখানে স্বল্প মূল্যে তারা পেত আর কি অন্যান্য দেশের তুলনায়। সুতরাং এখান থেকে যদি বাংলাদেশকে কিছুটা বের করে দেওয়া যায় এটা স্বাভাবিকভাবেই চলে যাবে কম্পিটিশনে ভারতের কাছে। সুতরাং ভারতের ইন্ধন এখানে আছে, অবশ্যই আছে, এবং এইটা করা হয় তাদের এজেন্টের মাধ্যমে। ভারতীয় এজেন্ট কিন্তু সব জায়গায় আছে আমরা জানি, এবং এইসব সেক্টরে থাকাটাই স্বাভাবিক। সুতরাং আমি মনে করি যে আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করা দরকার, তবে এগুলোর সমাধান কারখানা বন্ধ করে দেওয়া না, শ্রমিক ধর্মঘট করে মিল কারখানার ক্ষতি করে এইটার সমাধান হতে পারে না। এই ডায়লগটা চলমান প্রক্রিয়া, এটা সারা বছরই চলবে থাকবে শান্তিপূর্ণ উপায়ে, এবং ওনারাও চান যে আমাদের শ্রমিক ভাইদের যেগুলো ন্যায্য মজুরি থেকে শুরু করে যত দাবি দেওয়া আছে এগুলো আলাপ আলোচনার ভিতর দিয়ে হবে, এবং এই ব্যাপারে বোধহয় আইএলও তাদেরও কিছু নীতি নির্ধারণ করে দেওয়া আছে, সেগুলো হইতেই পারে, কিন্তু এক্ষুনি করতে হবে, আর যেন সময় নাই। এই 2 মাসের মধ্যে এই সরকারের উপর যে একটা চাপ দেওয়া, এইখানে আমার মনে হচ্ছে একটা ষড়যন্ত্র অবশ্যই আছে। আচ্ছা, যারা মোশাররফ মিশু, আপনারা এই সেক্টর নিয়ে কাজ করেন অনেকদিন, আপনি কি তাই মনে করেন যে আমাদের পাশের দেশ যারা আবার কম্পিটিটর এই সেক্টরে তারা এই উস্কানিটা দিচ্ছে, কারণ এই মুহূর্তে এইটা কেন আসবে এই দেশের উপরে? বিশেষ করে যদি এটার সাথে যুক্ত করি ওইটা যে কাউসার আহমেদ নামে যে একজনের মৃত্যুর খবর আমরা পেলাম, ওই সময় উস্কানিটা একজন উপদেষ্টা বলেছেন যে এটা ভেতর থেকেই শুরু হয়েছে এবং এখান থেকে গুলি চালানোর একটা নমুনা তারা পেয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করছেন। এই ঘটনাটা সঠিক না। আমি গতকালও অস্ট্রেলিয়া ছিলাম, সকাল থেকে রাত 12টা পর্যন্ত, 12টায় এসে ঢাকায় পৌঁছেছি। আজকেও সারাদিন অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে কথা হয়েছে। আমরা দেখলাম যে কাউসার তো ওদের নিহত হলেন, ওনারা কাজ করছিলেন পাশে যে মণ্ডল গ্রুপের যে আন্দোলন হচ্ছিল, মণ্ডল গ্রুপের সেখানে শ্রমিকদের তো বেশ কিছুদিন যাবৎ সেখানে আন্দোলন হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে 2 জন শ্রমিককে তারা খুঁজে পাচ্ছেন না। এটা নিয়ে একটা তাদের মধ্যে এই গুজব মানে একটা রুটি বা গুজবটা তৈরি হওয়ার ফলে শ্রমিকদের মধ্যে মারাত্মক রকম একটা অনাস্থা তৈরি হয়েছে মালিক পক্ষের প্রতি, যে তারা তাহলে আমাদের 2 জন শ্রমিককে ইয়ে করেছে, কি বলে যে এটাকে লুকিয়ে রেখেছে, গুম করেছে, রাইট, গুম করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। তো এইটাকে নিয়ে মন্ডল গার্মেন্টসের শ্রমিকরা সেখানে বেরিয়ে আসলেন, আন্দোলন করলেন। তখন তারা গিয়ে কিন্তু পাশের যে ম্যাঙ্গো ট্র্যাক্স লিমিটেড, যে কাউসার যে মারা গিয়েছেন ওটাতে, তারা তখন ওখানে কাজ করছিল। তারা তখন ওরা গিয়ে তাদেরকেও বের করলো। বের করার পরে সম্মিলিতভাবে এখানে একটা আন্দোলন হচ্ছে। তখন
স্লোগান হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এর মধ্যে গুলি চালিয়েছে শ্রমিকদের মধ্য থেকে না। আমি গতকাল যে বিষয়টা আপনাকে বললাম যে আসলে যে গিয়েছিলাম 30 তারিখে এই ঘটনা ঘটেছে, আর গতকাল গেছে 2 তারিখ। আমি এই ঘটনাটা আরও ভালো করে জানার জন্য যারা ইনজিওর্ড ওয়ার্কার্স তারা কোথায় আছেন সেটা খুঁজে বের করলাম এনাম মেডিকেলে। আমি রাত 10টায় এনাম মেডিকেলে ঢুকলাম এবং আমি ঢুকে ডাক্তারের কাছে বললাম যে গার্মেন্টের যে শ্রমিকরা আসছে, কতজন শ্রমিক আপনারা এখানে ট্রিটমেন্ট নিতে এসছেন এবং বর্তমানে কতজন ট্রিটমেন্টের অবস্থায় আছেন। ওনারা আমাকে এই যে লিস্টটা দিলেন, এখানে দেখবেন যে সেখানে গান শুট, আপনি উপরে দেখুন ডাক্তারদের লেখা গান শুট, এবং গান শুট হয়েছে এখানে 5 জনের নাম উল্লেখ করা আছে, রাসেল, নয়ন, নাজমুল, ওবায়দুল। এদের মধ্যে রাসেল হচ্ছে 20 বছরের একটা ছেলে, বাচ্চা ছেলে, সে আইসিইউতে। আর বাকি যে 3 জন যারা ওই ফ্যাক্টরিতে ছিল তাদেরকে সেনাবাহিনী নিয়ে গেছে। আমি তো ডাক্তারদের নিষেধ সত্ত্বেও আমি বললাম যে আমি ওর সাথে একটু কথা বলতে হবে, রাসেলের সাথে একটু কথা বলবো, খুব দরকার, আর ওর যেন কোনো বিপদে না পড়ে সেটার জন্য আমাদের তো একটা দায়িত্ব আছে। আমি ওদেরকে আমার ফোন নাম্বারটা দিয়ে আসলাম, যদি কোনো প্রবলেম হয় দেখো। ওর পাশে আমি দাঁড়িয়ে দেখলাম যে ওর এখানে ব্যান্ডেজ করা আইসিইউতে। আমি এখান থেকে বললো যে আপা আমার এখানে গুলি লেগেছে, এটা পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। সে কিন্তু আইসিইউতে খুব রিস্কি অবস্থার মধ্যে আসছে। আমরা গিয়েছি, ডাক্তার খুব বেশি ছিলেন না, সন্তোষজনক তার অবস্থান ছিল না আমি যাওয়ার কারণে। তাহলে এখানে দেখুন যে ডাক্তারের রিপোর্টই হচ্ছে গান শুট। তাহলে ভেতর থেকে কি আপনি কোনো শ্রমিককে আরেক শ্রমিককে এই গান শুট করবে? তাহলে ডাক্তারের রিপোর্ট দিয়ে এবং আজকে আইসিইউতে যে ছেলে আছে এবং বাকি 3 জনকে সেনাবাহিনী ওনাদেরকে ইয়েতে নিয়ে গেছেন, সিএমএইচে নিয়ে গেছেন, যেন তারা এখানে খুব ভালো ট্রিটমেন্টের জন্য। আমরা আসলে পজিটিভটা দেখতে চাই, ঠিক আছে সিএমএইচে গেলে ট্রিটমেন্ট হবে, কিন্তু এর পাশাপাশি আরও একটা ব্যাপার আছে। সে যদি এনাম মেডিকেলে সবাই যদি এরকম গান শুট ছেলেগুলি যদি সবাই থাকে, তাদেরকে দেখতে যাবে অন্যরা, এটা নিয়ে একটা কেওয়াজ হবে, এটা নিয়ে একটা অসন্তোষ হবে। সেই বিষয়টা যেন না হয়, সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে সিএমএইচে নেওয়া হয়েছে। তাহলে রাসেল এখানে রয়ে গেছে। আমরা দেখলাম যে আমি যখন ঢুকছি এই সময় সেনাবাহিনীর আরেকটা গাড়িও ঢুকছে, তখন আরেকজন এখানে হাসপাতালে একজন বলছিল যে আপা আপনি যে ওর সাথে কথা বললেন এবং আপনার কার্ডটাও দিয়ে আসলেন, আমার মনে হয় যে সেনা ওনাদের এখন জানা হয়ে যাবে যে সংগঠনের পক্ষ থেকে যেন আসছিল, আপনার কথাটা জানা হয়ে যাবে এবং ওকেও সিএমএইচে নিয়ে যাবে আমার মনে হয়। এবং আমি আজকে আর সেটা তো উল্টাও হতে পারে যে উন্নত ট্রিটমেন্টের জন্য, হ্যাঁ আমি তো প্রথমে এই কথাটা বলছি, করানোর জন্য আমি প্রথমে এই কথাটা বলেছি। দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে যে উন্নত চিকিৎসাটা হোক, সেটা আমরা চাই, আমরা ভালোটাই আসলে ভাবতে চাই। পাশাপাশি এটাও কিন্তু আপনাকে দেখতে হবে, পাশাপাশি ওনাদেরকে কেউ যেন বাইরে সবাই এসে সংগঠনের নেতৃবৃন্দ বা রিলেটিভসরা সবাই গিয়ে সেখানে একটা ঝামেলা বা একটা অসন্তুষ্টির পরিবেশ যেন সৃষ্টি না হয়, সেটা থেকে আড়াল করার এটাও একটা ব্যাপার ছিল। জি, সো দ্যাট আপনি রিপোর্টটা যখন ডাক্তাররা রিপোর্ট দেয়, আই রিপিট, যে গান শুট এবং তাদের নাম, বয়স সব কিছু উল্লেখ করে, সেখানে আপনি কোনোভাবেই এটা বলতে পারেন না যে এটা ভেতর থেকে এবং শ্রমিকদের কাছ থেকে এটা গুলিটা করা হয়েছে। এটা একটা আমি রাসেলকে জিজ্ঞেস করলাম যে রাসেল তোমার এই গুলিটা লাগলো কোত্থেকে? 20 বছরের একটা ছেলে, সে সরাসরি বলছে যে আপা আর্মি। আমি তুমি কি শিওর দেখেছো? বলে কি হ্যাঁ আর্মিকে গুলি চালিয়েছে। তো আমি তো কালকে আশুলিয়ার জনের যে যৌথ বাহিনীর সেনাবাহিনীতে যিনি আছেন কর্নেল মাইনুদ্দিন, ওনার সাথে কথা বললাম। আমি বললাম যে ওই বার্ড শ্রমিকদেরকে নিয়ে, যে বার্ড শ্রমিকরা এখানে আন্দোলন করছে, তাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে, শ্রমিকদের দাবি দেওয়া হচ্ছে না, আজকে 30 তারিখে তাদেরকে পাওনা দেবে এটা বলা হয়েছে। এখন শ্রমিকরা সকালে এসে দেখে যে ফ্যাক্টরি বন্ধ করা। তাহলে ফ্যাক্টরি বন্ধ করা এই অবস্থায় দেখে তাহলে শ্রমিকরা তো এখন মাঠে নেমে গেছে, মাঠে নেমে গিয়ে তারা এক জায়গায় ওটার কাছে তারা ইয়ে করছে। আমি কর্নেল মাইনুদ্দিন সাহেবকে আমি বললাম যে আপনারা শ্রমিকরা আন্দোলন করলে আপনারা গুলি চালিয়ে শ্রমিক মারতে পারেন, কিন্তু আজকে মালিককে ধরে আনতে পারছেন না। মালিককে তার সাথে কোনো খারাপ ব্যবহার আপনারা করবেন সেটা আমরা দেখতে চাই না, কিন্তু
মালিক সাহেবকে আপনারা বলবেন যে আপনি আপনার শ্রমিকদের কাছে দেন, তাহলে অসন্তোষটা কমবে। এবং মালিকরা কবে বেতনটা দিতে পারবেন, উনি যদি ফ্যাক্টরি বন্ধ রাখতে চান তাহলে আমাদের কথা হচ্ছে উনি আইন অনুযায়ী ফ্যাক্টরি বন্ধ করুক, কিন্তু শ্রমিকদের দেনা পাওনা যা আছে সব কিছু দিয়ে উনি ফ্যাক্টরিটা বন্ধ করুক। এই কথাটা আমি কালকে ওই কর্নেল সাহেবকে বললাম। এবং কলকারখানা পরিদর্শকদের যে পরিচালক, তাকে আমি দীর্ঘ সময় 8 ঘন্টা সময় ধরে আমি তার সাথে কথা বললাম যে স্বাক্ষর যারা করেছেন তাদের মধ্যে আপনারাও একজন, তাহলে আজকে কেন এই ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে এটা দায়িত্ব তো আপনাদের। সে বলে যে আপা আপনি কি বলেন যে আমরা ইয়ে করবো, তাকে ধরে আনবো? আপনি যে ধরে আপনি অফকোর্স সে যেটা করেছে সেটা ফৌজদারি অপরাধ, কারণ সে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, সে স্বাক্ষর করেছে, সে চুক্তি করেছে, সেই চুক্তি ভঙ্গ করেছে। সেই জন্য আপনি সেখানে তার বাসায় গিয়ে তাকে ভালোভাবে কথা বলে তাকে এখানে নিয়ে আসেন, সেটা অবশ্যই আপনি সেটা করতে পারেন। শ্রমিকরা কিছু বলে তাদেরকে আপনারা ধরে ফেলেন, গুলি চালিয়ে দেন, তাকে নির্যাতন করেন, ছাঁটাই করতে দেন। আরেকজন মালিককে বেতন দেওয়ার জন্য আজকে আপনি তাকে ধরে শ্রমিকদের সামনে নিয়ে আসতে পারবেন না। সিকিউরিটি তো আপনারাই দেবেন, সিকিউরিটির জন্য এখানে যৌথ বাহিনী রয়েছে, তারা সিকিউরিটি দেবেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসতে চাই জনাব মোহাম্মদ হাতেম, আপনি কি এই বিষয়টার সাথে একমত? আপা যেটি বলছিলেন যে এখানে যে আহত যেই ব্যক্তিরা হসপিটালে ভর্তি, এই বিষয়গুলো নিয়ে যেভাবে তারা সংগঠিত হয়েছে এবং যে প্রক্রিয়ায়, এবং দাবিটা কি এতই জোরালো এই সময়টাতে যে তাদেরকে এই ধরনের দাবির প্রেক্ষিতে এই ধরনের গুলি খাওয়ার মতো পরিস্থিতি কি বাংলাদেশে তৈরি হয়েছে, এই মুহূর্তে আছে? আপনি বোধহয় আপনার ইয়েটা মিউট করা। হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ জি, হ্যাঁ, বিষয়টা আপনারা যদি একটু দেখেন, যে বিষয়টা যেটা বললেন যে গান শুটের কথা বলছেন, গান শুট তো হয়েছে, কখন হয়েছে? যখন শ্রমিকরা রাস্তায় নেমে যখন আন্দোলন ভাঙচুর বা নানা রকমের অশান্তি তৈরি শুরু করলো, তখন কিন্তু সেখানে কিছু বোধহয় ফায়ার হয়েছে। কিন্তু শুরুটা যখন হলো সেটা কোত্থেকে হয়েছে, সেটা যদি বলা হয়ে থাকে যে সেখানে শ্রমিকদের ভিতর থেকে আসছে, আমরা জানি না বিষয়টা আসলে কোনটা। তো সেটা তদন্ত হোক, তদন্ত হলেই প্রকৃত চিত্রটা বের হয়ে আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শ্রমিকরা এই এই একটা গুজবকে কেন্দ্র করে যেভাবে অসন্তোষটা তৈরি করে ভাঙচুর সহ অন্য ফ্যাক্টরির শ্রমিকদেরকে, চলমান একটা ফ্যাক্টরি, সেই সব ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়ার জন্য গেল কেন? যে তোমার এখানে যদি কোনো সমস্যা থাকে, তোমার যদি কোনো দাবি থাকে, তোমার দাবি নিয়ে তুমি তোমার মালিকের সাথে কথা বলো, মালিক সেখানে কথা বলে সমাধান করার জন্য আমরা তো সবসময় প্রস্তুত রয়েছে, আমরা বলেছি বারবার। কিন্তু আমরা যেমন এখানে যেই কথাটা আমার আরেক পূর্ববর্তী বক্তব্য বলে আর উনিও বললেন যে এনাম মেডিকেল থেকে নিয়ে গেল, সেটাকে আমরা নেগেটিভলি নিচ্ছি কেন? এনাম মেডিকেল থেকে সিএমএইচে নিচ্ছে, উন্নত চিকিৎসার জন্য নিয়েছে, অবশ্যই সেটা রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করেছে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আবার দাবি আদায়ের জন্য যে ছাতার কথা বলা হয়েছে, আমার জানা মতে দাবি করে ছাতা আদায় করে নিয়েছে এরকম ঘটনা আমার অন্তত এই বিগত 35-37 বছর আমার মনে পড়ে না এরকম। আর আরেকটা জিনিস যেটা আমি খুব সিগনিফিকেন্টলি আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরে শ্রমিকরাই কি শুধু বাংলাদেশের উন্নত শ্রেণীর নাগরিক, যাদের জন্য আমাদের সবকিছু উজাড় করে দিতে হবে ইন্ডাস্ট্রির সামর্থ্য না থাকলেও, অপরদিকে বায়াররা আমাদের সাথে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করবে, সেখানে আইএলও সহ ইন্টারন্যাশনাল সংস্থাগুলি কোনো কথা বলবে না। ইভেন আপনার ইউরোপিয়ান ইউনিয়ন যে ডিউ ডিলিজেন্স ল নিয়ে আসছে, সেখানেও তাদের এর মধ্যে কোনো পয়েন্টেই এই কথা নাই যে ব্র্যান্ড এবং বায়াররা আমাদেরকে ইথিক্যাল ফেয়ার প্রাইস দিচ্ছে কিনা, এটা তদারকির কোনো ব্যবস্থা নেই। যতক্ষণ পর্যন্ত সেটা না থাকবে, একতরফা আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হবে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আর আরেকটা জিনিস আপনি যদি দেখেন যে কয়েকদিন আগে গত 22 তারিখ সম্ভবত লিডিং একটা পত্রিকা হেডিং দিয়েছে, পোশাক খাতের মালিকরা বদলাবেন কবে। আমরা খুব অবাক হই যে 37 বছরে আমরা কিন্তু এখনো বদলাইতে পারি নাই, এখনো শিখতে পারি নাই। তো দয়া করে আমরা যারা এই ধরনের কথা বলেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব যে আপনারা একটু আসেন, এসে আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো একটা ভূমিকায় অবতীর্ণ হন, আমাদেরকে একটু শিক্ষা দেন, আমরা একটু শিখি।
কারণ 37-40 বছরে যখন আমরা শিখতে পারি নাই, তাহলে নিশ্চয়ই আমাদের শিক্ষকের অভাব আছে। আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন যে পোশাক খাতের মালিকরা বদলাবেন কবে, কি বদলাইতে হবে, এই বদলানোর ট্রেনিংটা, শিক্ষাটা আপনাদের কাছ থেকে আমরা নিতে চাই। এইটা অন্তত দয়া করে করবেন বলে আমরা আশা করি। আচ্ছা, ব্যাপারটা খুব, আমি কি একটু বলবো জি, জি। যে ব্যাপারটা খুব কঠিন নয় যে বদলানোর ব্যাপারটা। আমরা শুধুমাত্র দেখতে চাই যে মালিকদের ব্যবহারটা যেন বদলায়, মালিকদের দৃষ্টিভঙ্গিটা যেন বদলায়, যে এই শ্রমিকরা সেখানে কৃতদাস না, তারা হচ্ছে শ্রমিক। সে কাজ করছে এত ঘন্টা, সেটার বিনিময়ে আইন আছে যে এত ঘন্টা কাজ করলে এত মজুরি পাবে সে, সেই অনুযায়ী সে আসলে বুঝতে পারছে। যার জন্য আমরা যদি এইভাবে কথা বলি তাহলে আমার মনে হয় কীভাবে বদলাবো বললে এটা আমার মনে গোটা বাংলাদেশের সব মানুষ। আচ্ছা, হাতেম ভাই যেন কি বলতে চাই? না 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 না, আপনারা যে মালিকরা, আপনি বলছিলেন যে মালিকরা বদলাবে কবে, তো মালিকরা কি শ্রমিকদের সাথে, না না না, শ্রমিকদের সাথে আপনি যেটা বললেন যে কৃতদাসের মতো ব্যবহার, মানে কৃতদাসের মতো, একটা উদাহরণ কি দেখাইতে পারবেন যে বাংলাদেশে কোন মালিক কোন শ্রমিকের সাথে কৃতদাসের মতো আচরণ করেছে? এই ধরনের কথাবার্তা বললে বরঞ্চ এইটা আরো আমাদের গায়ে লাগে। কারণ শ্রমিক মালিকের যে সম্পর্ক, আপনারা যদি দেখেন, আসেন আমরা ওপেন করবো ইন্ডাস্ট্রিতে, আপনারা আসেন, সেখানে আমাদের সাথে সম্পর্কটা দেখেন। আর শ্রমিকরা যখন মানে ফ্যাক্টরিতে ভায়োলেন্স করে, তখন কিভাবে ফ্যাক্টরিগুলিকে ভাঙচুর করে, কিভাবে ম্যানেজমেন্টের লোকজনকে মারধর করে, সেটা আপনারা দেখেন। আপনারা কি একটা জায়গায় দেখাতে পারবেন যে কোনো ম্যানেজমেন্টের লোক বা মালিক শ্রমিকের গায়ে হাত তুলছে বা শ্রমিককে পিটিয়ে তারকে রক্তাক্ত করছে? এরকম কোথাও নাই। কিন্তু শ্রমিকরা হয়েছে, শ্রমিকদেরকে মেরে ফেলেছে, এরকম ঘটনা হয়েছে কারখানার মধ্যে। না না, নো 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 নো, হাতেম ভাই আপনি জানেন কিন্তু আমার মনে হয় আমাদের অপ্রিয় দিকগুলো, আমাদের অনেক প্রিয় দিক আছে, অনেক পজিটিভ দিক আছে, কিন্তু যেগুলো নেগেটিভ দিক এবং যেগুলো গ্রহণযোগ্য নয় এমন আচরণ, এমন দৃষ্টিভঙ্গি, সেটা আসলে পরিহার করা উচিত। আমাদের সেই জায়গাটাই কি এতদিনে পরিবর্তন হয় নাই? খুব কম। এবং যেমন ধরুন এখন থেকে কিন্তু আমরা কিছু আচরণের মতো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি, কিন্তু গত সরকারের সময় পর্যন্ত আমরা অগস্টের 5 তারিখ পর্যন্ত বা এইবার ফ্যাক্টরিগুলো যখন খুললো তারপর থেকে আমরা দেখছি যে আচরণ খানিকটা পরিবর্তন হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমি কিন্তু হাতেম ভাই যেটা বলেছেন এর সাথে হাতেম ভাই এর সাথে আরেকটা জিনিসকে আপনি যুক্ত করবেন, যেখানে সেনাবাহিনীর পোশাক পরা সেনাবাহিনী যাদের হাতে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে, তাদের উপস্থিতিতে তাদের গাড়ি ভাঙচুর করছে, তাদের উপস্থিতিতে আরো একদিন অন্য জায়গায় তাদের গাড়িতে আগুন দেয়া হচ্ছে, তাদের আত্মরক্ষার্থে যেভাবেই হোক পরিস্থিতি যদি ওইরকম হয়ে থাকে এবং সত্যি সত্যি গানসুর যদি হয়ে থাকে, আমরা জানি না, তদন্তের পর বেরিয়ে আসবে, সেই সময় কি উত্তেজনা কি ওই পর্যায়ের হওয়ার মতো এখন সিচুয়েশন তৈরি আছে যে সেই রকম দাবি করার মতো পরিস্থিতিকে তৈরি হয়েছে? আমি এই কথাটা বলতে চাই যে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছিল, শ্রমিকরা আন্দোলন করছিলেন। এখন যদি এরকম অবস্থা হয়ে যায় যে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সামরিক বিশেষজ্ঞরা, কিন্তু বাংলাদেশের সামরিক বিশেষজ্ঞরা এই মিডিয়াগুলিতে তারা বলেছে আমরা তাহলে এমন গুলি করবো যে পায়ে একটা গুলি করব যেন, কিংবা উপরে আমি গুলি করব যেন তারা যেন স্ক্যাটার্ড হয়ে যান, এরকম একটা ব্যাপার, কিংবা তার জীবন নাশ হয় এরকম কোন জায়গায় আমি তাকে গুলিবিদ্ধ করব। কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই গুলি ছোড়া হয়েছে ভেতর থেকে। হ্যাঁ, এই জন্য তো আমি আপনাকে এই ডাক্তারদের এই সার্টিফিকেটটা দেখালাম যে এখানে গান শুট একেবারে পরিষ্কার করে বড় বড় অক্ষরে আপনি দেখুন, আপনার গান শুট লেখা এবং শ্রমিকদের নাম করি যে এমন অসন্তুষ্টটা এই মাত্রায় যায়নি যেখানে আপনি গুলি করে একদম মেরে ফেলতে পারেন। আপনি একজন মরে গেছে আর 4 জন এখন আজকে দেখা যাচ্ছে। না, সরকারের পক্ষ থেকে এখনো বলা হচ্ছে যে এই গান শুটটা যদি হয়ে থাকে ভেতর থেকে হয়েছে। হাতেম ভাই, জি, আমি হাজির করছি। জি, আমি যে কথাটা আবারও বলতে চাচ্ছি যে মালিকদের একটা উদাহরণ, কিন্তু আপনি যেটা বললেন যে এরকম মেরে ফেলছে দু একটা ঘটনা এরকম আছে, কিন্তু সেটা মালিকরা মেরে ফেলছে এই ধরনের কিন্তু উদাহরণ নাই। এবং আপনি যদি এখনো আমরা বহু ঘটনা দেখাতে পারবো, এই গত 1-2 বছরও এরকম ঘটেছে যে ফ্যাক্টরির ভিতরে, মানে ওই যে বিডিআর 25শে ফেব্রুয়ারি বিডিআর যা ঘটছিল, যে
একটা জিম্মি করে সেখানে হত্যা করা হয়েছে। এইরকম বহু ঘটনা বহু ফ্যাক্টরিতে হচ্ছে, যে ফ্যাক্টরির সিকিউরিটির কাছ থেকে চাবি নিয়ে তালা দিয়া সবাইকে জিম্মি করে ফ্যাক্টরির ভিতরে মারধর করা হয়েছে, এরকম শ্রমিকরা করেছে। কিন্তু একটা ঘটনা যদি এরকম ঘটতো যে ফ্যাক্টরির ভিতরে শ্রমিককে এরকম ভাবে মারধর করা হয়েছে, তাহলে মতো গার্মেন্টস সেক্টরে এতদিনে আগুন লেগে যায়। জি জি, অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নাই, এটা আসলে লম্বা বিতর্কের বিষয়, আমরা এটি নিয়ে আরো কথা বলতে পারতাম। দর্শক, আজকে আপনারা আলোচনা শুনছিলেন, তবে পরিস্থিতি এমন বলা হচ্ছে যে এই মুহূর্তে এই আন্দোলন আপনারা পরেও করতে পারেন। আপাতত শান্ত হোক দেশ, এই সেক্টরটা যদি স্বাভাবিকভাবে চলে, এই বাংলাদেশের স্বাস্থ্য, অর্থনৈতিক স্বাস্থ্য ভালো থাকবে। আপাতত সেই দিকেই দৃষ্টিতে থাকা উচিত। আজকের জন্য সবাইকে বিদায় নিচ্ছি, সবার জন্য শুভরাত্রি।